আজকে আমরা অরিজিন অফ স্পেসিস 6th এডিশন বাই চার্লস ডারউইন 1872 অর্থাৎ চার্লস ডারউইন তার একটা বই ছিল অরিজিন অফ স্পেসিস অর্থাৎ প্রজাতির উৎপত্তি বা শুরু। এটা 6ষ্ঠ এডিশন, 1872 সালে এই বইটি প্রকাশিত হয়। এই যে আমরা চার্লস ডারউইনের একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই বইয়ে কন্টেন্টস অনেক আছে, সেই সাথে স্টার্ট রিডিং আছে। অর্থাৎ কন্টেন্টস অর্থাৎ এখানে আমরা দেখবো যে কি কি বিষয় এই বইটাতে আলোচনায় আছে সেটা একটু আমরা ডায়লগ করি বইয়ের ভিতর থেকে। প্লান্টস অ্যান্ড অ্যানিমালস রিমোট ইন দ্য স্কেল অফ নেচার আর বাউন্ড টুগেদার বাই আ ওয়েব অফ কমপ্লেক্স রিলেশন, চ্যাপ্টার 3। অর্থাৎ চ্যাপ্টার 3-তে এর একটা কথা যে বিভিন্ন প্লান্টস, বিভিন্ন অ্যানিমালস, প্রকৃতির ভিন্ন ভিন্ন জায়গাগুলো এরা একটা কমপ্লেক্স জটিল একটা সম্পর্কের জালে একে অপরের সাথে আবদ্ধ আছে, যদিও তারা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গা। অরিজিনালি পাবলিশড অন 22 November Originally published on November 22, 1859, The Origin of Species was actually an abstract of a much larger work which Darwin had been toiling over for several years, in ill health and shadowed over by the death of a son. তাহলে আমরা জানলাম যে আসলে বইটা 1859 সালের 22 নভেম্বর অরিজিনালি প্রকাশিত হয়েছিল। বইটার আসল নাম হলো দি অরিজিন অফ স্পেসিস। এটা হলো তার একটা অনেক লম্বা লেখার একটা হলো অ্যাবস্ট্রাক্ট। এই যে এখানে আমি দেখাচ্ছি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বলতে হলো বিষয়বস্তু সেটা। আচ্ছা, যেটা ডারউইন দীর্ঘদিন ধরে, প্রায় কয়েক বছর ধরে তিনি এটা কাজ করতেছিলেন। তার স্বাস্থ্য এই সময় খারাপ ছিল এবং তার একটা সন্তানও ওই সময় মারা গিয়েছিল। সেই সন্তানের মৃত্যুতে তিনি শোকাহত ছিলেন। তাহলে আমরা মূল এখানে একটা খুব জরুরি বিষয় জানলাম যে একটা সন্তান যখন ডারউইনের মারা যায়, ছেলে সন্তান, তারপরে এই বইটা তিনি পাবলিশ করেন। The initial stock of 1,250 copies sold out before release. তো প্রাথমিক দিকে বইটা রিলিজ হওয়ার পূর্বে 1,250 কপি বিক্রি হয়ে যায়। and the book has remained in print ever since. এবং তখন থেকে বইটা এখনো প্রিন্টিং অবস্থায় চলছে। The most popular of Darwin's many books and writings. তো ডারউইন তো অনেকগুলো বই লিখেছে, তার অনেক লেখনী আছে। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দি অরিজিন অফ স্পেসিস। দিস ই টেক্সট কনফার্মস টু দ্য টেক্সট অফ দ্য 6th এডিশন। তো এটা একটা, আমি কিন্তু ই টেক্সট অর্থাৎ অনলাইনে টেক্সট পড়তেছি, এটা ওই মেইন যে 6ষ্ঠ এডিশন তার সাথে এটার মিল আছে। পাবলিশড ইন 1872, যেটা আবার 1872 সালে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রথম এডিশনটা, ওই একটা 6ষ্ঠ এডিশন 1872 সালে প্রকাশিত, আর মেইন এডিশন 1859 সালে 22 নভেম্বর প্রকাশিত হয়েছে। Darwin, which Darwin edited to include responses of some of the criticisms, particularly religious, raised against the original book. তো যেটা আসলে ডারউইন কিছুটা এডিট সম্পাদনা করেছিল, যে মানে অনেক সমালোচনা ছিল, বিশেষ করে ধর্মীয় কিছু সমালোচনা, যেটা এই আসল বইটার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছিল। তাহলে চার্লস ডারউইনের যে বইটা প্রথম 1859 সালে, তারপরে 6ষ্ঠ এডিশন 1872 সালে, তখনও এই বইটার বিরুদ্ধে একটা ধর্মীয় অনেক অভিযোগ আনা হয়েছিল। This edit has been interpreted as backpedaling or some kind of conspiracy to suppress the original. তো অনেকে এটা ব্যাখ্যা করে যে এই বইটা আসল বইটাকে চাপিয়ে দেওয়ার জন্য এটা কাজ করা হচ্ছে, এটা এক ধরনের ষড়যন্ত্র। However, the first edition text is also widely available. যাই হোক, এর প্রথম এডিশনটাও অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। If you wish to compare, I've posted this because I feel it is the director's cut. তো যদি কারো ইচ্ছা হয় এটা কম্পেয়ার করার, আমি এটা পোস্ট করেছি, কারণ আমি মনে করি যে এটা তাই সেই যিনি লিখেছেন তারই ব্যাপার। তো যাই হোক, ওই আসল বইটাও কেউ চাইলে অনলাইনে পড়ে নিতে পারে। আমি এটা অনলাইন থেকে, এটা 6ষ্ঠ এডিশনটা আমি এডিটেড, যেটা সম্পাদনা, এটা ডারউইন নিজে এটা সম্পাদনা করছেন, সেটা আমি দেখাচ্ছি। দ্য বুক ফোকাসেস অন দ্য থিওরি, অন হিজ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এই যে 6ষ্ঠ এডিশন, এই বইটি
আর তার ন্যাচারাল সিলেকশন, যেটা প্রাকৃতিক নির্বাচন, সেই থিওরিটার উপরে আলোচনা করেছে। It was written to introduce leading edge 19th century concepts of biology to a wider audience, much like the popular books which Stephen Hawking writes does for 21st century physics. তো আসলে এই বইটা 19 শতকের কনসেপ্ট, যেটা বায়োলজিটাকে একটা ব্যাপক দর্শক এনে দিয়েছিল। আমরা জানি বায়োলজি তো সায়েন্সের স্টুডেন্ট পড়ে, বাট এই বইটার পড়ে বায়োলজি এখন সবাই পড়ে। আচ্ছা, যেমন সেটা স্টিফেন হকিং 21 শতকের ফিজিক্স আমরা জানি যারা সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স পড়ে, বাট স্টিফেন হকিং তার যে বইটা লিখলো দ্য অরিজিন অফ স্পেস, দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স, যেটা আর কি ফ্রম বিগ বাং টু প্রেজেন্ট টাইমস, সেই বইটাও ফিজিক্সকে জনপ্রিয় করেছিল। একইভাবে চার্লস ডারউইন বায়োলজি বইকেও অনেক বেশি পাঠকের কাছে জনপ্রিয় করে দিয়েছে। His purpose was to educate, not alienate people, so the wording and argument of the book are intentionally very cautious. তো এই বইটা লেখার উদ্দেশ্য হলো মানুষকে শেখানো, মানুষকে বিজ্ঞান থেকে বিমুখ বা বিচ্যুত করা নয়। এ কারণে এই বইয়ের শব্দ এবং যুক্তিগুলো ইচ্ছাকৃতভাবে খুবই সচেতনভাবে নির্বাচন করা হয়েছে। The word evolve, even then considered fighting words, only occurs 6 times in the entire book. In addition, nowhere does he state or imply in origin of a species that apes and men are related. এই কথাটা আমি আবার লাগাই দিই যে ইভলভ কথাটা, ইভলভ একটা ফাইটিং কনফ্লিক্টিং শব্দ, যেটা এই টোটাল বইটাতে 6 বার এসেছে। তা বাদেও কোথাও তিনি এই অরিজিন অফ স্পেসিস বইয়ে তিনি স্টেট অথবা ইমপ্লাই সরাসরি কখনো বলেনি, অথবা কোনো ইঙ্গিত করেনি যে এপস অ্যান্ড ম্যান আর রিলেটেড, যে বানরের সাথে মানুষের সম্পর্ক, এই কথাটা তিনি কোথাও এই বইয়ে বলেনি। এটা আমি আন্ডারলাইন করে দিলাম যে তাহলে কি হলো, যে এই বইয়ের কোথাও তিনি নো হোয়ার ডাজ হি স্টেট অর ইমপ্লাই ইন অরিজিন অফ স্পেসিস দ্যাট এপস অ্যান্ড ম্যান আর রিলেটেড, অর্থাৎ এই বইয়ের কোথাও তিনি সরাসরি বলেননি বা কোনো ইঙ্গিত করেননি যে, বইটা নাম বলছি অরিজিন অফ স্পেসিস, যে এপস অ্যান্ড ম্যান আর রিলেটেড, অর্থাৎ বানরের সাথে মানুষের কোনো সম্পর্ক আছে, এই কথাটা তিনি বলেননি। দিস ইজ লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ ফর দ্য স্টুডেন্ট। তো এই জিনিসটা আসলে ছাত্রদের জন্য একটা এক্সারসাইজ, একটা অনুশীলনী হিসেবে রেখে দেওয়া আছে, যে ছাত্ররাই চেষ্টা করবে, পড়ে দেখবে। ডারউইন যদি সব দেয়, তাহলে সায়েন্সের ছাত্ররা কি করবে? ছাত্ররা এটা এক্সারসাইজ বাসায় করবে। দ্য ডিসেন্ট অফ ম্যান, পাবলিশ 2 years later। তো ডারউইনের আরেকটি বই দ্য ডিসেন্ট অফ ম্যান, মানুষের আগমন, 2 বছর পরে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 1859 সাল, অর্থাৎ এটা 1861 সালের দিকে হওয়ার কথা। আউটলাইন্স হিজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইভলিউশন অফ হোমো সাপিয়েন্স। তো এই দি ডিসেন্ট অফ ম্যান বইটিতে হোমো সাপিয়েন্স অর্থাৎ মানব জাতির যে বিবর্তন, সেই বিষয়ে তার চিন্তা তিনি রেখাপাত করেছেন। নানদিলেস, তা সত্ত্বেও অরিজিন অফ স্পেসিস সেট অফ এ ফায়ার স্টর্ম অফ কন্ট্রোভার্সি। এই যে বইটা অরিজিন অফ স্পেসিস, এটা একটা একদম কন্ট্রোভার্সি বা বিতর্কের একটা ঝড় তুলে দিয়েছিল। ক্রিয়েটেড অ্যান ইনস্ট্যান্ট স্প্লিট ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড, এবং আজকের বাংলাদেশ না, 2000 সালের বাংলাদেশ না, সেই 1859 সালের পরে তখন যে ইংল্যান্ডের সেই বিখ্যাত চার্চ অফ ইংল্যান্ড, সেখানে একটা তাৎক্ষণিক বিভাজন এনে দিয়েছিল এই বইটি। টুডে, তাহলে আমরা জানলাম যে এই বইটি প্রকাশিত হওয়ার পরে চার্চ অফ ইংল্যান্ডে তাৎক্ষণিক একটা বিভাজন তৈরি হয়েছিল। টুডে দিস আনঅ্যাসিউমিং, ওয়েল রিটেন and occasionally dry book on factors which lead to speciation continues to be recognized as both a scientific and a cultural tipping point. তো আজকের এই অনাড়ম্বর সুলিখিত বই, যেটা মাঝে মাঝে একটা শুষ্ক বই হিসাবেও ভিন্ন ভিন্ন কারণে কাজ করেছে, যেটাকে একটা একই সাথে সায়েন্টিফিক এবং একই সাথে সাংস্কৃতিক একটা পয়েন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। তো ডারউইন, তাহলে আমরা এখানে একটা শিখলাম যে এই বইটা প্রকাশিত হওয়ার সাথে সাথে চার্চ অফ ইংল্যান্ডে একটা বিভাজন বা বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু তিনি কখনোই বলেনি, যে বারবার লাইনটা দেখেছি, এইপস অ্যান্ড ম্যান আর রিলেটেড, এটা বলেনি। তিনি এটা ছাত্রদের এক্সারসাইজ হিসেবে রেখে দিয়েছেন।
Darwin starts off with a discussion of the well-understood techniques used by humans to intentionally breed new species of plants and animals, the reality of which is indisputable. তো ডারউইন তার একটা আলোচনা দিয়ে শুরু করেছে যে যেটা খুবই মানুষ বোঝে সেরকম টেকনিক যেটা মানুষ ব্যবহার করে, যে ইন্টেনশনালি মানুষ যখন নতুন প্রজাতি গাছপালা প্রাণী তৈরি করে আর যার বাস্তবতাটা ইনডিসপিউটেবল, অর্থাৎ এই বিষয়ে কোনো ডিসপিউট বা বিতর্ক থাকে না। He uses that as a springboard to an explanation of how the same process could occur naturally in response to a multitude of factors such as geography, ecology, climate change, mass extinctions, and so forth. He then extends this into geological time using the fossil record. He repeatedly cautions against personifying the natural selection or nature except as a metaphor. তো তিনি বারবার এই ন্যাচারাল সিলেকশন বা নেচারকে, প্রকৃতিকে একটা মেটাফর বাদে ছাড়া তিনি এটাকে সবসময় পার্সোনিফিকেশন করার বিরুদ্ধে তিনি বারবার সতর্ক করেন। পার্সোনিফিকেশন একটা ব্যক্তিতে পরিণত করা। This answers the accusation still widely repeated by creationists, preaching to the choir as well as certain right-wing pundits, that he sets up his theory as a kind of scientific religion. তার বিরুদ্ধে যেটা অভিযোগ, সেই অভিযোগের অ্যান্সার পাওয়া যায়, সেটা এখনো অনেকে প্রিচ করে, প্রচার করে, বিশেষ করে যারা ডানপন্থী পণ্ডিত বিজ্ঞানী ব্যক্তি, যে চার্লস ডারউইন এটাকে তার একটা বৈজ্ঞানিক ধর্ম হিসেবে, ধর্মের থিওরি হিসেবে তিনি দাঁড় করেছেন। নর ইজ হি অ্যাফ্রেড টু অ্যাডমিট ওয়েন হি ক্যানট এক্সপ্লেন সাম ফিনোমেনন। আচ্ছা, সেটাও না, তা বাদেও যখন এই ডারউইন কোনো এক ঘটনা এক্সপ্লেইন করতে পারেন না, সে বিষয়ে সেটা স্বীকার করতে তিনি কখনো ভয় পান না। This is in sharp contrast to the intelligent design school, which pretends to have an explanation for everything. In my experience, a prime indicator of pseudoscience. For instance, Darwin acknowledges that the actual mechanism of inheritance was a mystery to science at that point in time. It wasn't until the discovery of DNA that we began to make inroads into that particular secret of nature. তো উদাহরণস্বরূপ ডারউইন স্বীকার করছে যে এই যে উত্তরাধিকারীর যে মেকানিজম, কলা কৌশল, সেটা একটা সময় বিজ্ঞানের কাছে রহস্য ছিল। যাই হোক, যখন ডিএনএ আবিষ্কার হলো, তখন কিন্তু আমরা প্রকৃতির যে বিশেষ রহস্য, তার গভীরে আমরা একটা রোড বা রাস্তা তৈরি করতে শুরু করে দিলাম। সায়েন্স কন্টিনিউজ to explore points which Darwin could not explain, or where his guesses were wrong. যেখানে ডারউইনের অনুমানগুলো ভুল ছিল বা যেখানে ডারউইন ব্যাখ্যা দিতে পারেননি, সেই পর্যন্ত বিজ্ঞান কিন্তু এক্সপ্লোর করার, সেই পয়েন্টগুলো এক্সপ্লোর করার বা খুঁজে বের করার চেষ্টা করেই যাচ্ছে। This does not invalidate evolution as creationists sometimes impute. তো যেটা ক্রিয়েশনিস্টরা মাঝে মাঝে অভিযোগ তোলে যে এটা ইভলিউশনকে ইনভ্যালিডেট করে না, অর্থাৎ অবৈধ ঘোষণা করে না। ওয়ান অফ দ্য স্টিল কন্ট্রোভার্সিয়াল অ্যাসপেক্টস অফ হিজ থিওরি অ্যামং লেজিটিমেট সায়েন্টিস্ট ইজ, তো বর্তমান যারা বৈধ বিজ্ঞানী হিসেবে আছেন, তাদের মাঝেও এখনো একটা কন্ট্রোভার্সিয়াল, মানে বিতর্কের একটা দিক হলো যে হোয়াই উই অনলি সি qualitatively different species instead of fine gradations, both temporally and spatially. তো সেটা সাময়িকভাবে এবং ভিন্ন জায়গাতেও কেন আমরা বিভিন্ন প্রজাতির শুধু কোয়ালিটেটিভলি, অর্থাৎ গুণগত দিক থেকে ভিন্নতা দেখি, খুব সুন্দর গ্রেডেশন, অর্থাৎ মানে খুবই সুন্দর একটা গ্রেডের পরিবর্তে শুধু কোয়ালিটির পরিবর্তন কেন দেখি। ডারউইন অ্যাটেম্পটস আনসাকসেসফুলি ইন মাই ভিউ। তো এই যে এটার লেখক যদি বলছেন যে ডারউইন, আমার মতে ডারউইন চেষ্টা করেছেন টু কাম টু টার্মস উইথ দিস ইন অরিজিন। এই অরিজিন বইটাতে তিনি এটা সম্মত হওয়ার চেষ্টা করেছেন, একমত হওয়ার চেষ্টা করেছেন। টুডে দ্য থিওরি অফ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম অ্যাটেম্পটস টু অ্যাড্রেস দিস। তো বর্তমানে এই যে ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থার যে থিওরি, সেটা এটাকে সমাধান করার চেষ্টা করছে। লাইক এ নন লিনিয়ার সিস্টেম
collapsing at a singularity. So, or the Hegelian or Marxist quantity becoming quality, a space is clustered around optimally adapted points in a continuum of attributes, and when an accumulation of environmental or other forces destabilize that optimal point, spaces will coalesce elsewhere. In the words of W. Yeats, things fall apart, the center cannot hold. আচ্ছা, আমি শেষ থেকেই বাংলা বলি। বিংশ শতাব্দীর আইরিশ লেখক যিনি নোবেল লরিয়েট ছিলেন W.B. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি তার এক কবিতায় বলেছিলেন থিংস ফল অ্যাপার্ট, সবকিছু ভেঙে পড়ে, দ্য সেন্টার ক্যানট হোল্ড, আর কেন্দ্র থেকে কোনো কিছু আর আটকে থাকে না, অর্থাৎ সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই ক্ষেত্রে তিনি আবার হেগেল, মার্কস, এখানে একটা কথা ছিল যে কোয়ান্টিটি বিকামিং কোয়ালিটি, যে এক সময় পরিমাণটাই কোয়ালিটি হয়ে, অর্থাৎ যেটা পরিমাণ সেটাই একটা গুণগত মান হয়ে যায়, সেরকম একটা কথা আছে। ডারউইন ডাজ নট ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ এ ক্রিয়েটর অফ সাম সর্ট। তো ডারউইন তার এই বইয়ে কোনো ধরনের যে স্রষ্টা, সে স্রষ্টার অস্তিত্ব তিনি অস্বীকার করেন না। হি পয়েন্টস আউট দ্যাট লাইবনিজ, মানে জার্মান দার্শনিক অ্যান্ড গণিতবিদ লিবনিজ বা লাইবনিজ, অরিজিনালি থট দ্যাট গ্রাভিটি অ্যানাদার ফেমাস থিওরি। আমরা বিজ্ঞানে যে গ্রাভিটি জানি, মানে ওই যে অভিকর্ষ মহাকর্ষ, গ্রাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, ওয়াজ এ শকিংলি অ্যাথিস্টিক আইডিয়া। তো ডারউইন বলছে যে এই যে গ্রাভিটি, সেটা একটা খুবই দুঃখজনকভাবে একটা এথিস্টিক আইডিয়া, অর্থাৎ কি বলবো এটাকে, নাস্তিক্যবাদী চেতনা, বাট ইট ডাজ নট প্রিক্লুড এ হাইয়ার পাওয়ার, কিন্তু এটা কিন্তু কোনো হাইয়ার পাওয়ার অর্থাৎ অধিক শক্তিধর কোনো কিছুর ধারণাকে বাদ দেয় না, আইদার বাধ্য দেয় না। ডারউইন পস্টুলেটস এ ক্রিয়েটর, ডারউইন এমন একজন স্রষ্টার একটা ধারণা দিয়েছেন, which fits the universe with a few simple forms and some laws, and then like a cellular automation, endless forms, most beautiful and most wonderful have been and are being evolved. While this may differ from the literal text of Genesis, it is not incompatible in spirit. And God said, "Let the waters bring forth abundantly the moving creation that hath life." তো ডারউইন এটাই বললো যে তিনি এমন একজন স্রষ্টার বলেছেন যেটা, যিনি এই পৃথিবীর বীজ বপন করেছেন কয়েকটা রূপ দিয়ে, কয়েকটা আইন দিয়ে, তারপরে একটা সেলুলার অটোমেশন, একটা অটোমেশন প্রক্রিয়ার মতো, এন্ডলেস ফর্মস মোস্ট বিউটিফুল, যে অসীম জিনিসগুলো খুব সুন্দর, এবং মোস্ট ওয়ান্ডারফুল হ্যাভ বিন, খুবই বিস্ময়কর হয়েছে, অ্যান্ড আর বিং ইভলভড, এবং এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বিবর্তনের মাধ্যমে বা ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। তো এইটা জেনেসিস, আমরা জানি জেনেসিস একটা বইয়ের নাম, সেই জেনেসিসের যে আক্ষরিক টেক্সট সেখান থেকে কিছুটা ভিন্ন হতে পারে। এ বলছে যে ইট ইজ নট ইনকম্প্যাটিবল ইন, এটা এর সাথে সম্পূর্ণ হুবহু বা একই রকম হয় না। When God said, গড বলেছিল লেট দ্য ওয়াটার্স ব্রিং ফোর্থ অ্যাবান্ডেন্টলি, পানি কি পর্যাপ্তভাবে নিয়ে আসুক, দ্য মুভিং ক্রিয়েচার দ্যাট হ্যাভ লাইফ, জীবন্ত সৃষ্টিগুলোকে যাদের জীবন আছে। জেনেসিস চ্যাপ্টার 120-তে এটা বলা হয়েছে। তো আমরা আজকে এই বইটার, আমার ভিডিওটা একটু বেশি হয়ে গেল, ভিডিওটা আপলোড করার পরে বোঝা যাবে যে এটা আসলে কপিরাইট ক্লেম হবে কিনা। আমি একটু সরাই দিচ্ছি, এখানে একটা অ্যাড দেওয়া আছে, এই জন্য আমি সরাই দিচ্ছি, দেখাতে চাচ্ছি না। তাহলে আমরা কি পড়লাম, আমাদের যে বিখ্যাত বই অরিজিন অফ স্পেসিস 6th এডিশন বাই চার্লস ডারউইন, 1872 সালে সেটা প্রকাশিত, আর প্রথম এডিশন 1859 সালের 22 নভেম্বর প্রকাশিত। এখানে যে কথাটা ক্লিয়ার যে বানর এবং মানুষ, এটা কোথাও বলা নাই, হ্যাঁ, যে নো হোয়ার ডাজ হি স্টেট অর ইমপ্লাই ইন অরিজিন অফ স্পেসিস, কোথাও তিনি এটা পরিষ্কার করে বলেননি বা ইঙ্গিত করেননি যে বানরের সাথে মানুষের সম্পর্ক আছে। আর কি, দিস ইজ লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ ফর দ্য স্টুডেন্ট, এই কথাটা যে মানুষ ছাত্রদের জন্য একটা এক্সারসাইজ হিসেবে রেখে দেওয়া হয়েছে। তো এই হলো এই বইটা, এটা বইটার একটা সূচনা। আমরা আজকে ইন্ট্রোডাকশনটা করলাম, এটা সূচনায় করলাম, তারপরে আমরা ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 ভেরিয়েশন আন্ডার নেচার, চ্যাপ্টার 3 স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, চ্যাপ্টার 5 ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 15টা চ্যাপ্টার আছে। এই 15টা চ্যাপ্টার আমাদের জানা দরকার। আচ্ছা, তাহলে 15টা চ্যাপ্টার আমরা আস্তে আস্তে আমি পড়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আমি ভিডিওটা আপলোড করার পরে যদি দেখি যে এটা আসলে
কপিরাইট ক্লেম হচ্ছে না, তাহলে আমি এভাবেই ভিডিওটা আপলোড করব। আর যদি না হয় তাহলে আমি অন্যভাবে আপলোড করার চেষ্টা করব ভিডিওটা। তো আমি চেষ্টা করব টোটাল বইটা আস্তে আস্তে ইংরেজি পড়ে একটু একটু করে বাংলা বলে দেওয়ার জন্য। আর যাদের আরো বিস্তারিত পড়ার ইচ্ছা আছে, বইটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে এটা পড়ে নিবে। আমি মোটামুটি একটা বাংলা বলার চেষ্টা করেছি। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর ভালো লাগলে এই চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো সবাই তোমরা দেখবে। সবাইকে ধন্যবাদ। বাই।